এই মেয়ে নিশ্চিত আমাকে খুন করার জন্য এইভাবে সেজে এসেছে। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। আবারও নিচু কণ্ঠে বলে ওঠে, এই আলো, উচ্ছ্বাস, কোলাহল সবকিছুর মধ্যে তুমি দাঁড়িয়ে সেই অতীতের মতো এক গভীর নীরবতায়। আমি ভেবেছিলাম দূরত্ব আমার ভেতর থেকে তোমায় নির্বাসিত করবে, অথচ এই হৃদয়টা আজকাল তুমি না কিছুই মানতে চায় না। এতটা শক্ত না করলেও পারতে। কিন্তু আবার সামনে তাকাতেই আর্যের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। দাঁতে দাঁত খিঁচিয়ে নিজেকে সংবরণ করছে, কেননা এসপি মাত্র এসে সানার সাথে দাঁড়িয়েছে সম্পূর্ণ কালো গেটআপে। ওইদিকে ব্যাকহিয়ালি সানা এসপির সাথে ঝগড়া করতে ব্যস্ত। এসপি এই নিয়ে 4বার গাড়িতে গিয়েছে। প্রতিবার সানা কিছু না কিছু গাড়িতে ফেলে এসে ভুলে যায়। একটু আগেও ইয়ারিং একটা ফেলে চলে এসেছে। এবার সে একটু জোরে বলে ওঠে, আমার মা, আর কি লাগবে সেটা বল। আমি গাড়ি থেকে সব নিয়ে এসেছি। আমার এই পকেটে তোর লিপস্টিক, আইলাইনার, ব্লা 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 ব্লা, এগুলোর নামও আমার মুখ দিয়ে আসে না। আর এই পকেটে তোর মোবাইল। আর বাক্য সম্পন্ন করতে পারল না এসপি। তার আগেই মুখোমুখি হয় একজোড়া অগ্নিঝরা খেয়ে ফেলা দৃষ্টির সাথে। আর যে তার দিকে তাকিয়ে পিছন থেকে বন্দুক বের করবে এমন সময় আয়ান তাকে ধরে ফেলে। স্যার কি করছেন? সামনে মিডিয়া। আর যে নিজের দন্তপাটি পিষে বলে ওঠে, মাই হ্যান্ড, আজকে আমি একে এক্ষুনি গুলি করবো। এসপি দূর থেকে একটা শুকনো ঢোক গেলে সানার দিকে তাকায়। মা জননী, আজ যেন কি বার, কি নাম আমার, আমি কবে পৃথিবীতে এসেছি? সানা মাত্র কানে ইয়ারিং লাগিয়ে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকায়। তোর কি আবার বাংলা সিনেমার মতন আবার? মেমোরি লস্ট। হ্যাঁ, ওটা হয়েছে। এসপি করুণ স্বরে ফিসফিস করে বলে ওঠে, না হয়ে উপায় আছে, সামনে বাবা জীবন বন্দুক দেখাচ্ছে, সারা পার্টিতেও বন্দুক নিয়ে ঘুরে। তোর বউ তুই কোলে নিয়ে বসে থাক। এই বলে সে 2 সেকেন্ডের মধ্যে হাওয়া। সানা এসপি থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখে আর যে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে মুখে উচ্চারণ করে, গর্জিয়াস ওয়াইফি। দূরে থাকা সারাদ ও মহাবিষ্টের ন্যায় নিজের কান থেকে ফোন কানা নামালো, ফিসফিস করে আওড়ায়। মেরি সানাম। এরই মধ্যে সকলের কানে আসে ইবনের কণ্ঠস্বর। হ্যাঁ, স্বয়ং ইবন মির্জা মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে উৎফুল্ল চিত্তে সকলের দিকে বাক্য ছড়ে। So, ladies and gentlemen, let's welcome our new fashion designer, Miss Simran Khan. এক মুহূর্তের সকলে পিছনে ফিরে তাকায়। সকলের দৃষ্টি পড়ে সানার উপর। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে ওঠে তার উপর। সানার মুখে আত্মবিশ্বাসী মাখা মিষ্টি হাসি। সোফিয়া ও ঈশানীর মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে যায়। সানা, জেবি প্রোডাকশন হাউসের পুরো ভবনটাই যেন রাতের অন্ধকারে ডুবে থাকা এক রাজকীয় দুর্গ হয়ে উঠেছে। বাইরে কালো কাছে মোড়া ফ্যাসাড, ভিতর থেকে বেরিয়ে আসছে সোনালি আলো। ভিতরের পরিবেশ আরও উত্তাল, কেননা এই মুহূর্তে ভেন্যুর কেন্দ্র দখল করে আছে সানা, নীরবে নির্বিকারভাবে। ইবনের বলার সাথে সাথেই আলো তার দিকে ঝুঁকে পড়ে। প্রথমে একটি ক্যামেরা ঘোরে, তারপর আরেকটি, এরপর আর কোনো হিসাব থাকে না। ফ্ল্যাশ একসাথে জ্বলে ওঠে টানা, নির্দয় প্রশ্নবিদ্ধ করার মতো। সাদা আলোর বিস্ফোরণে ভেন্যুর অন্ধকার ফেটে যায়, আর সেই ফাটলের মাঝখানে দাঁড়িয়ে থাকে সানা। ভেন্যুর শব্দ, হাসি, ফিসফাস, কাঁচের গ্লাসে বরফের ঠোকাঠুকি সব 1 সেকেন্ডের জন্য থমকে যায়। ভেন্যুর বাতাস ভারী হয়ে ওঠে। সানা মুখে মিষ্টি ও আত্মবিশ্বাসী হাসি দিয়ে এগিয়ে যায়। দূরে বসে থাকা সোফিয়ার চোখে মুখে মুহূর্তের কঠোরতা জমে ওঠে। এই মুখ বহু প্রেমিয়ারে হাসি বিলিয়েছে, কিন্তু আজ সেই হাসি নেই। এই ভেন্যুতে অনেক মুখ এসেছে, কিন্তু এই মুখটা সে কল্পনাতেও চায়নি। ঈশানীর জল প্রথমে ঝুলে যাওয়ার অবস্থা হয়েছিল, যেন নিজের 2 চোখকেই বিশ্বাস করাতে পারছে না। কিন্তু এখন মুখে চাপা বিরক্তি, তার আঙ্গুলের ভাঁজে অস্থিরতা। আর যে দূর থেকে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই আলো, এই উন্মাদনা, কিছুতেই তার দৃষ্টি এক মুহূর্তের জন্য হেরফের হয়নি। কিছু একটা ভেবে হঠাৎ সে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় সানার দিকে। কিন্তু 2 কদম যেতেই হঠাৎ সোফিয়া তার হাত ধরে টেনে
একটু পিছনে নিয়ে আসে। অন্যদিকে সারাত এগিয়ে আসে সানার দিকে। কণ্ঠ থেকে কলের পুতুলের মতো বের হয় ছোট একটি শব্দ। সানাম। কোলাহলের কারণে সানা বুঝতে পারল না তার কথা, তাই ভ্রুকুটি করে তার দিকে তাকায়। জি স্যার। সানার কণ্ঠ কানে আসতেই সারাত ঘর থেকে ছিটকে বাইরে চলে আসে। একটা শুকনো ঢোক গিলে আওড়ায়। সিমরান, তোমার আসতে এত লেট কেন? ছানা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। স্যার, আপনার ভাইয়ের কারণে। আর কিছু বলার আগেই এসপি হঠাৎ পিছন থেকে আসে। এই, তুই আমার নামে ব্রোকে কি বলেছিস? সারাত তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে নিচু স্বরে তাকে সতর্ক করে। এসপি। ব্যাস, এসপি আর কিছু বলে না, মুখে জিপের মতো হাত টেনে বোঝায় সাইলেন্ট। সারাত কিছু না বলে সিমরানের দিকে তাকায়। সিমরান, কাম উইথ মি, আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সানা হালকা হেসে তার সাথে এগিয়ে যায়। সোফিয়ার কণ্ঠে কঠোরতা। নিজের দন্তপাটি পিছিয়ে আর্যের দিকে প্রশ্ন ছড়ে। রণ, এই মেয়েটা এখানে কি করছে? আর্যের মনে একরাশ বিরক্তি জমা হলো। রুক্ষ কণ্ঠে প্রত্যুত্তর করে। মম, প্লিজ স্টপ দিস অ্যাক্ট। সোফিয়া তীক্ষ্ণ চোখে তাকালো আর্যের দিকে। রণ, তুমি কি এই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছো? মম, ডোন্ট কল হার দিস নেম। আর সানা এখানে? জাস্ট রিমেম্বার, দুর্বলতা শব্দটা আমাদের জন্য যতটা অপ্রসঙ্গ ততটাই অর্থহীন। অবজ্ঞার দৃষ্টিতে তাকালো সোফিয়া সানার দিকে। দুর্বলতা মানেই নিজের ধ্বংস ডেকে আনা, তাই কিছু দুর্বলতা বাড়ার আগে মেরে ফেলা দরকার। মুহূর্তে আর্যের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। হাতের শিরা টান টান। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো সোফিয়ার দিকে। ডোন্ট ডেয়ার টু ডু ইট মম। তুমি ড্যাডের সাথে যেটা করেছো সেটা যদি সানার সাথে করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। And you know that what can I do? বাক্যখানা শ্রবণ হতে সোফিয়ার মাথায় যেন ধপ করে আগুন জ্বলে উঠল। আমি তোমার ড্যাডের সাথে কিছুই করিনি, ও নিজেই নিজের ধ্বংস ডেকে এনেছে। আর যে আমার রাস্তায় আসবে সরাতে আমি এক মুহূর্ত দেরি করব না। তুমি কি আমার নিয়ম ভাঙতে চাইছো? প্রয়োজন হলে আমি সেটা করতেও দ্বিধাবোধ করব না। সোফিয়া হঠাৎ হেসে দিল, ঠান্ডা হাসি সবার আড়ালে। নিজের ডান হাতখানা রাখলো আর্যের কাঁধে। বেটা, দুর্বলতা খুবই ভয়ঙ্কর জিনিস। কাউকে ধীরে ধীরে পুড়িয়ে মেরে ফেলে, তো কাউকে একেবারে শেষ চিহ্নটুকু পাওয়া যায় না। দেখা যাক তুমি নিজের দুর্বলতাকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারো। এই বলে একটা বাঁকা হাসি দিয়ে সরে দাঁড়ালো। আর্যে চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করে নিল। ইতিমধ্যে তার চোখে শিরা ফুলে উঠেছে। ঠিক এই কারণে সে সানাকে বুঝতে দেয়নি কিছু, আর না সামনে আনতে চেয়েছে। কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। হাত দিয়ে নিজের চুল ব্যাক ব্রাশ করে ফিসফিস করে আওড়ালো। মম, আই নো দ্যাট তুমি এমনটাই করবে, তাই নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে যুদ্ধে নেমেছি। আফটার অল তুমি নিজেই আমাকে তোমার মতো এমন বানিয়েছ। এবার কোনো নিয়ম ভাঙবে না, কারণ খেলা হবে আমার নিয়মে, আর ওয়াইফিও আমার হবে। আর যে ও সোফিয়া ফিরে তাকাতেই দেখে সানা তাদের সামনে দাঁড়িয়ে, পাশে সারহাদ। সারাদের বিষয়টা আর্যের কাছে দৃষ্টি কটু লাগলো। ডিরেক্টর হিসেবে ওর তো কোনো টিম মেম্বারের সাথে পরিচয় করানোর দরকারই নেই। কই, অন্যান্য টিম মেম্বারদের সাথে তো সে নিজে পরিচয় করায়নি, তাহলে সানার সাথে কেন? সে কপালে ভাঁজ ফেলে সারাদের দিকে তাকায়, যে ইতিমধ্যে শীতল কণ্ঠে সবার সাথে সানার পরিচয় করাচ্ছে। সিমরান, এটা আরজে, মুভির মেন লিড। সানা মুখে মুচকি হাসি টেনে নির্বিকার চিত্তে নিজের হাতখানা বাড়িয়ে দেয় আর্যের দিকে। হ্যালো মিস্টার রণধীর জওয়ান, আমি সিমরান। কণ্ঠ এমন যেন সে আর্যকে কোনোদিনই দেখেনি আর না চেনি। সানার কথাখানা আর্যের মোটেও পছন্দ হয়নি। মনে মনে রাগ হলো ভীষণ। তারপরে কিছু বলেনি, কেননা চারদিকে তার মা ছাড়াও হায়না ও শকুনের দলের অভাব নেই। কিন্তু এই মেয়ের বাড়িতে গিয়ে ক্লাস নিতে হবে ভালো করে। এখন তার একটা ভুল পদক্ষেপ আর সানার জীবন সম্পূর্ণ ঝুঁকিতে। নিজেকে যথেষ্ট পরিমাণ সংবরণ করে হাত বাড়ালো সানার দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা সারহাদের বিষয়টি ভালো লাগেনি, তাই তাদের দুজনের হাত মিলিত হওয়ার পূর্বেই সারহাদ তাদের মধ্যে হাত বাড়িয়ে সোফিয়ের দিকে ইশারা করে। সিমরান, মিট উইথ সোফিয়া জওয়ান।
মেন প্রডিউসার। আর যে ভ্রুকুসকে তার দিকে তাকালো। সানা নিজের হাতখানা গুটিয়ে নেওয়ার আগেই আর যে সারাদের হাতের উপর দিয়ে সানার হাত ধরে জোরে টান দিয়ে নিজের পাশে এনে দাঁড় করায়। তার এমন কাজে হতবিহ্বল হয়ে পড়ে রমণীর সাথে সকলে। মুহূর্তখানা ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়। সারাদের হাত ইতিমধ্যে মুষ্টিবদ্ধ হয়ে ওঠে। তার চোখের নিচে শিরা টান টান হয়ে এলো। রুক্ষ স্বরে গর্জে ওঠে, লিভ হার হ্যান্ড। আর্যের কপালের ভাঁজ প্রসারিত করে তার দিকে তাকায়। হোয়াটস রং উইথ ইউ ম্যান? সারাদের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার আগেই সানা জোর করে আর্যের হাত ছুটিয়ে সোফিয়ার দিকে এগিয়ে যায়। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, মিসেস চাচুমা, আই মিন সোফিয়া জাওয়ান, আমি আপনার সাথে দেখা করতে বেশি এক্সাইটেড। এদিকে সারাত ভারী ভারী নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। দৃষ্টি সানার সেই হাতের দিকে যেখানে একটু আগে আর্যে ধরেছিল। হাত বারবার মুষ্টিবদ্ধ করছে। এসপি সারাতের দিকে তাকায়, কাঁধে হাত রেখে শুধালো। সারাত তার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। ইয়াহ, আই এম ওকে। আমি ওদিক থেকে আসছি। সারাত চলে যায়। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। সোফিয়া ক্যামেরার সামনে নিজের ঠোঁটের হাসি অপ্রাণ চেষ্টায় ধরে রাখেন। সানার আরেকটু কাছে এগিয়ে এসে নিচু স্বরে বলে ওঠে, তুমি এখানে কি করছো? এমা, চাচুমা, সারপ্রাইজ দিতে এসছি। এটা ভাববেন না আমি এসছি, এটা সারপ্রাইজ। আসল সারপ্রাইজ আপনার জন্য পরে অপেক্ষা করছে, একদম ধামাকাদার, গরমাগরম। সোফিয়া কণ্ঠে ঝাঁস মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি হাজারটা মেয়ে দেখেছি তোমার মতো, যারা আমার কিছুই করতে পারেনি। আপনি আমার মতো হাজারটা দেখেছেন, বাট আমাকে দেখেননি চাচুমা। তাদের মধ্যকার কথোপকথন কারো কানে এলো না। সরে এলো সানা, সামনে ক্যামেরার দিকে দৃষ্টি স্থাপন করলো। একের পর এক ফ্ল্যাশ জ্বলে উঠছে। এই সব কিছুর মাঝে একজন যে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে, সে হলো আরজে। সে একটু দূরে দাঁড়িয়ে সানা ও সোফিয়ার থেকে। ঈশানী আরজের চাউনি বুঝতে পেরে সে সানার দিকে তেড়ে যেতে চাইল। মুহূর্তেই পাশে দাঁড়িয়ে থাকা রওনাক তাকে ধরে ফেলে। কি করস? মাস্টারের সাথে কথা আছে তো। ঈশানী নিজেকে সংবরণ করে নিল। এই মেয়েকে সে পরে দেখে নিবে। দুজনেই এক সাইডে সরে এলো। এদিকে প্রেসের লোকেরা একের পর এক প্রশ্ন ছুটছে সানার দিকে, কারণ প্রথমবার আরজের মুভিতে কাউকে জেবির বাহির থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে এগুলো সব দূরে দাঁড়িয়ে থাকা রানা মির্জা তীক্ষ্ণ চোখে সানাকে দেখছে। সে একটু আগেই পার্টিতে এসেছে, তার আসার কোনো মুড ছিল না, কিন্তু সে তার বাবার জন্য এসেছে। প্রথমে সানাকে দেখে অনেকটা অবাক হয়েছিল বটে। আলী মির্জা তার দিকে এগিয়ে আসে। রানা, তুমি এসেছো? রানা তার দিকে না তাকিয়ে সামনে তাকিয়ে বলে ওঠে, ড্যাড, এই ধানি লঙ্কাকে আমার লাগবে। ওর অহংকার আমি ভাঙবো। কোন ধালি লঙ্কা? সামনে থাকা মেয়েটা। আলী মির্জা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, ও তো আর্জের নতুন মুভির ডিজাইনার। আই নো ড্যাড। এরা উপরে যাওয়ার জন্য যে কারো বিছানায় চলে যেতে পারে। আই ওয়ান্ট হার ইন মাই বেড। যদি তুমি ওকে আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার শর্তে রাজি হয়ে যাব। আলী মির্জা মনে মনে খুশি হয়ে ছেলের কথায়। ওকে মাই সন। রানা একটা বাঁকা হাসি দিয়ে অন্য পাশে চলে যায়। সানা ফ্রেসের সাথে কথা সেরে মাত্র এসে বসবে, তার আগে পুরুষালী কণ্ঠ আসে পেছন থেকে। মিস ঝাঁসি কি রানী? সানা ভালো মতোই বুঝতে পারছে এটা কি। সে দাঁত মুখ খিচিয়ে লম্বা শ্বাস ছেড়ে পিছন ফিরে তাকায়। মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, হ্যালো মিস্টার ইবন মির্জা। ইবন ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে ওঠে, पता है मैं आपकी गालियाँ बहुत ज़्यादा मिस करती हूँ। এই বলে সে নিজের হাতখানা বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। সানা কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সাথে নিজের হাতখানা বাড়ানোর আগেই কোথা থেকে আরজে এসে ইবনের বাড়ানো হাত ধরে ফেলে। সে এক মুহূর্তের জন্য সানাকে চোখের আড়াল হতে দেয়নি। শুধু কিছু সময় আগে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরেছে বলে সে সর্বশক্তি দিয়ে ইবনের হাত চেপে ধরে। কণ্ঠে ঝাঁস মিশিয়ে আরজে বলে ওঠে, হ্যালো মিস্টার ইবন, আপনার সাথে আমার কথা হয়নি। সানার দিকে ফিরে তাকিয়ে বলে ওঠে, মিস সিমরান, আপনি ওই দিকে গিয়ে দাঁড়ান, আমার আপনার সাথেও কিছু কথা আছে। সানার কিছু না বলে চলে যায়। আর যে এবার ইবনের দিকে তাকায়। মিস্টার ইবন মির্জা,
অন্য জিনিস থেকে যত দূরে থাকা যায় নিজের জীবনের ঝুঁকি তত কম থাকে। এই বলে আরজে তার হাতখানা ছেড়ে দেয়। বুঝলো না ইবন আরজের কথার মানে। সে নিজের হাত একটু ঢলে আবারও তাকায় সামনে থাকা রমণীর দিকে। আরজে সানার সাথে কথা বলার আগেই হঠাৎ জ্যাক এসে আরজেকে বলে। বস, লেডি আপনাকে ডাকছে। আরজের কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে। মমকে বলো ওয়েট করতে। জ্যাক এগিয়ে এসে আরজেকে ফিসফিস করে কিছু বলতেই আরজে একবার সানার দিকে তাকায়। এরপর জ্যাকের দিকে তাকিয়ে আদেশ ছড়ে। কিপ আই অন হার। আশেপাশে কোনো ছেলে দেখলেই শ্যুট করে দেবে ডিরেক্ট। জ্যাক কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সাথে বলে ওঠে। বস, পার্টিতে। হ্যাঁ, পার্টিতেই। চৌধুরীদের কোনো ছেলে দেখলে আরও আগে। শালা আমার মনে হচ্ছে দুটোই আমার বইয়ের পেছনে পড়ে আছে। ওই ইবন মির্জাও। আরজে এই বলে চলে যায় বারের ভিআইপি কর্নারের দিকে, যেখানে তার মা, আলী মির্জা, রানা মির্জা ও আতিকুর রহমান রয়েছে। এসপি আর সানা দাঁড়িয়ে আছে ভেন্যুর পিছনের দিকে। মুহূর্তে এসপি চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা ঈশানীর উপর। মিষ্টি চল, ওই কাল লাগেনি ভাড়াটা বাঁচাই। সানা মুখে ক্রূর হাসি ফুটিয়ে বলে ওঠে। হ্যাঁ চল। ঈশানী রওনাকের সাথে দাঁড়িয়ে। তারা একটু আগেই এসেছে। সানাকে দেখে রওনাক সরে যায়। এই মেয়ে একবার তাকে নমস্কার বলেছে, এখন না জানি আবার কি বলে। সানা তার হাত উঁচিয়ে বলে ওঠে। হ্যালো কাল নাগিনী, তুই তো আজ পুরো একদম লাল নাগিনী হয়ে এলি। ঈশানী মুখ বাঁকিয়ে বলে ওঠে। তুই এখানে কি করছিস? সানা মুখে হাত দিয়ে বলে ওঠে। মা, তুই তো দেখি একদম পুরো ইয়ারহীন নাগিন। ঈশানী তার কথার মানে বুঝলো না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। ইয়ারহীন মানে? এসপি তার দিকে এগিয়ে আসে। আব্বে কানে কম শোনার কথা বলেছে। এবার ঈশানীর দৃষ্টি পড়ল এসপির উপর। সন্দেহজনক কণ্ঠে বলে ওঠে। বাহ ডাইনি, তোর তো ভীষণ উন্নতি হয়েছে। আজকাল চকলেট বয় নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। ঈশানীর মুখে নিজের উপাধি শুনে এসপির চোখ কপালে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কেয়া জামানা আগায়া। হ্যাঁ, এতদিন আমি মেয়েদের সাথে ফ্লার্ট করতাম, এখন এই কাল লাগেনি তো আমার সাথে ফ্লার্ট করছে। সানা মুখে চবর্গীয় শব্দ উচ্চারণ করে ঈশানীকে সতর্ক করে। এই কাল নাগিনী, নিজের চোখ সামলা। এই একদম ব্যানম্যান। ব্যানম্যান মানে? মানে ফিক্সড ম্যান। ফিক্সড ম্যান মানে? এসপি এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে শুধালো। আব্বে নিষিদ্ধ পুরুষ বলেছে রে, নিষিদ্ধ পুরুষ। আমি এক নারীতে আসক্ত। সানা এসপিকে টান দিয়ে এনে ফিসফিস করে তার কানে বলে। আচ্ছা, এক নারীতে আসক্ত আর শত নারীর মেসেঞ্জারে। আমি এখন ভালো হয়ে গিয়েছি। সানা এসপির সাথে কথা বলছে এমন সময় ঈশানী মনে মনে দুষ্টু হেসে হাতের ওয়াইনখানা সানার দিকে ফেলতে যাবে, এমন সময় এসপি তার হাত ধরে ফেলে। সানা পর মুহূর্তে চোখ তুলে তার দিকে তাকায়। কিরে, আজকাল তুই স্টার জলসা দেখছিস নাকি? না মানে এমন তো শুধু স্টার জলসাতে হয় আর কি, এমন বগা কাজ কেউ করে? দেখ, কারো অসম্মান করতে হলে কিভাবে করতে হয় আমার থেকে শিখ। এই বলে সে তার গ্রাউন্ডটা এক হাতে ধরে একটু উপরে তুলে পা বাড়িয়ে ঈশানীকে ল্যাং মারে, যার জন্য ঈশানী একদম প্রস্তুত ছিল না। সে হঠাৎ ধপ করে নিচে পড়ে যায়। তারা একদম মিডিয়ার পিছনে দাঁড়িয়েছিল। শব্দ হওয়ার সাথে সাথেই মুহূর্তে মিডিয়াগুলো পিছন ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ জ্বলে ওঠে। সাধারণত ক্যামেরাগুলো তারকাদের এইসব মুহূর্তের জন্যই বিশেষ অপেক্ষা করে। তারকাদের দ্বারা একটা ভুল আর তাদের হেডলাইন এসপি সানার দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলে। কটকটি, স্টার্ট ইউর ড্রামা। সানা মুহূর্তে চোখে মুখে চিন্তা ভাব নিয়ে এসে তাড়াতাড়ি এগিয়ে যায় ঈশানীর দিকে। এ কি ঈশ্বরী ম্যাম, আপনি থপ করে ঝাঁপ মেরে যেভাবেই হোক পড়ে গেলেন কিভাবে? ঈশানী তার দিকে খেয়ে ফেলার দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। মিডিয়ার সামনে সে না কিছু বলতে পারছে আর না কিছু করতে পারছে। তার ভাবনার মধ্যেই আবারও আসে ছানার কণ্ঠস্বর। ঈশানী ম্যাম, আপনার ভালো করে লেগেছে তো? কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। আচ্ছা, আমার হাত ধরে উঠে আসুন। ছানা ভিতরে হাসি চেপে নিজের হাতখানা বাড়িয়ে দেয় তার দিকে। ঈশানী তার হাত এক ঝটকায় সরিয়ে উঠে চলে যায়। দূরে দাঁড়িয়ে থাকা জ্যাক সম্পূর্ণ দেখতে পায় তাদের কাণ্ড কারখানা। সে এসপিকে সানার পাশে দেখে কিছু বলে নাই, কারণ সে জানে তারা শুধুই ফ্রেন্ড। এটা আরজেও ভালো করে জানে। আরজে নিজেই অনেক জায়গা থেকে এই বিষয়ে খবর নিয়েছে। তারপরও আরজে সানাকে কারোর সাথে দেখতে পারে না। কিন্তু জ্যাক অনেক বুঝদার, সে বোঝে এবং জানে। নিচু স্বরে
বিড়বিড় করে আওড়ালো। বসের ওয়াইফ তো বসের থেকেও ডেঞ্জারাস। 30 মিনিট পর সারাত ভেন্যুতে আসে, হাতে একটা জুস। চোখ দুটো খুঁজছে কাঙ্ক্ষিত রমণীকে, যে ইতিমধ্যে এসপির সাথে কথা বলতে বলতে কিছু একটা নিয়ে দুজনেই হাসাহাসি করছে। সে জানে এই দুই বাদর একসাথে থাকলে কিছু না কিছু ঘটে। সারাত তার দিকে এগিয়ে যায়। সিমরান, সানা তার দিকে ফিরে তাকায়। জি স্যার। সারাত তার দিকে হাতের জুসটা বাড়িয়ে দেয়। এটা নাও, অনেকক্ষণ ধরে তুমি কিছু নাওনি। সানা কিছুটা সংকোচের সাথে নেওয়ার আগেই সারাত হঠাৎ ওই জুসটা একটু বেঁকে ধরে, সাথে সাথেই সানার হাতে পড়ে যায়। অবস, আই এম সো সরি সিমরান, আমি খেয়াল করিনি। ইটস ওকে স্যার। তুমি এক কাজ করো, ওইদিকে ওয়াশরুম ভালো করে ধুয়ে আসো। সানা ওকে বলে চলে যেতেই সারহাদের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে ওঠে। সে ইচ্ছে করে সানার ওই হাতে জুস ফেলেছে, যেই হাত আর যে ধরেছিল। এদিকে দাঁড়িয়ে থাকা এসপি তার ভাইয়ের দিকে যাওয়ার আগেই সামনের দৃশ্য দেখে তার চোয়াল শক্ত হয়ে আসে। চোখে মুখে রাগ স্পষ্ট, হাত মুষ্টিবদ্ধ করে ওদিকে এগিয়ে যায়। সানা ওয়াশরুমে যেতেই হঠাৎ ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। পিছন থেকে দরজা লক করার আওয়াজ আসে তার কানে। সে পিছনে ফেরার আগেই একজোড়া হাত তাকে পেছন থেকে চেপে ধরে। পাটি অনেকটা মাঝপথে। ভেন্যুর আলো এখন আর তীব্র নেই। ঝাড়বাতির আলো কাচের গ্লাসে ভেঙে ভেঙে পড়ছে। শ্যাম্পেনের সোনালি বুদবুদে আলো আটকে যাচ্ছে। হলের ভিতর শব্দ আছে কিন্তু কোলাহল নেই। হাসি আছে কিন্তু খোলামেলা নয়। কিন্তু এত কিছুর মাঝেও ভেন্যুর এক সাইডের পরিবেশ সম্পূর্ণ উত্তাল, যেখানে ক্যামেরার আলো পৌঁছায় না। এসপি ভারী ভারী কদম ফেলে এগিয়ে গেল সেদিকে। এসেই আয়ানের ধরে থাকা রমণীকে এক টানে সরিয়ে বসিয়ে দিল আয়ানের মুখে এক পাঞ্চ। আয়ান এমন কাজে অবাকের চরম শিকায়। সে নিজেকে সামলে কিছু বলার আগেই এসপি তার কলার ধরে টান মেরে এনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, শালা সানডে মান্ডের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওকে টাচ করার? একে তো আয়ান হতবিহ্বল, তার উপরে এমন জোরে মেরেছে তার মুখ দিয়ে এখন শব্দই বেরোচ্ছে না। পিছনে থাকা রমণী এগিয়ে এসে হাত ধরে ফেলে এসপির। কি করছো তুমি ফাহাদ ভাই? ছাড়ো ওনাকে, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে ইচ্ছে করে ধরেনি। ঝাড়া মেরে ছেড়ে দিল এসপি আয়ানকে। খপ করে সানিদার হাত ধরে আয়ানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে যায়। এদিকে বেচারা আয়ান বুঝতেই পারল না কয়েক সেকেন্ডের মধ্যে তার সাথে কি ঘটে গেল। সে তো এই মেয়েকে চেনেই না। তার সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল দেখে জাস্ট একটু হাত ধরেছে। সে নিজের মুখে হাত দিয়ে ব্যথায় কুঁকড়ে ওঠে, দাঁত খিচিয়ে বলল, শালা ইস্ত্রি পোকা কোথাকার! এই নিব্বার ডিব্বাদের জন্য আমার মুখের অবস্থা বেহাল। ছাড়বো না আমি একটাকেও। সবগুলো সানডে মানডে ক্লোজ করে দেবো। এই বলে সে সামনে তাকাতেই তার কল্পবাসিনীকে নজরে আসে, যে হাতে স্ক্রিপ্ট নিয়ে তার দিকেই আসছে। রিয়ানা আজ 1 মিনিট সময় পাচ্ছে না। সারাক্ষণ এদিক সেদিক ছুটোছুটি করেই চলছে। পার্টির অর্ধেক দায়িত্ব তার। সে আয়ানের দিকে না তাকিয়েই বলে ওঠে, আয়ান তুমি এখানে? একটু পর কাপল ডান্সের জন্য সবাইকে। থেমে গেল রমণী। চোখ তুলতেই আয়ানের ঠোঁটের কোণে দৃষ্টি পড়ে। চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়ল, আয়ান তুমি ব্যথা পেলে কিভাবে? আয়ান একটা শুকনো ঢোক গিলে এই মেয়ের সামনে এলে তার কথাই বের হয় না। তারপরও আদো আদো স্বরে বুলি বের করে, ওই ম্যাডাম, এটা এভাবেই? অনেকটা কেটে গিয়েছে নিশ্চয়ই, ব্যথা করছে? সোফিয়া জাওয়ান যতটা নিষ্ঠুর, রিয়ানা ঠিক ততটাই বিনয়ী। কারো ব্যথা সে একদম সহ্য করতে পারে না। আয়ান রমণীর চিন্তিত মুখ দেখে ভীষণ খুশি, তাই মেকি ব্যথাতুর স্বরে বলে ওঠে, ম্যাডাম ভীষণ ব্যথা করছে, ভীষণ জ্বলছে, মনে হচ্ছে ঠোঁটের সানডে মানডে ক্লোজ হয়ে গিয়েছে। রমণীর চিন্তা আরও এক ধাপ বাড়ল। তুমি আমার সাথে এসো, আমি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। বাক্যখানা শুনতেই আয়নের চোখ ঝলঝল করে উঠল খুশিতে। নিজেকে সংবরণ করে মনে মনে এসপিকে অসংখ্য ধন্যবাদ জানালো। যদি রোজ এমন হয় তাহলে সে 1000টা পাঞ্চ খেতে রাজি। চলে গেল রিয়ানার পিছন পিছন। ফারাদ ভাই, আমার হাত ছাড়ো, সমস্যা কি তোমার? কথাটা শুনতেই এসপি এক মুহূর্ত কালক্ষেপণ না করে চেপে ধরল রমণীকে দেওয়ালের সাথে।
তার এমন আচমকা এহেন স্পর্শে কেঁপে উঠল রমণী। চোখে একরাশ বিস্ময়, কানে এলো ঝাঁঝালো পৌরশালী স্বর। একটা কথা বাড়ালে এখানেই মেরে পুঁতে রাখবো। চুপচাপ আমি যেটা জিজ্ঞেস করবো সেটার উত্তর দিবি। কার সাথে এসেছিস? অন্য পাশের মানবীর অবস্থা বেহাল। একে তো কাঙ্ক্ষিত পুরুষের এত কাছেই, তার উপর এহেন কণ্ঠ। কাপা কাপা স্বরে বের হলো, পাপ্পার সাথে। তাহলে ওই লোক তোকে ধরেছে কেন? আমি পড়ে যেতে নিয়েছি। রমণীর কথা কেটে অন্য পাশ থেকে আসে রুক্ষ কণ্ঠস্বর। পড়ে গেলে পড়ে যেতি, তবু অন্য পুরুষকে হাত ধরতে দেওয়ার সাহস হয় তোর কিভাবে? এসপির কথায় বারবার কেঁপে উঠছে সামনের রমণী। চোখ বন্ধ করতেই সানার বলা কথাগুলো মনে পড়ে। এক মুহূর্তে নিজেকে সংবরণ করে, একটু সাহস সঞ্চয় করে বলে ওঠে, পাপ্পা তুমি এখানে? বাক্যখানা কানে আসতেই এসপি ছেড়ে দিল সানিতার হাত। তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো, নজরে এলে কেউ নেই। সামনে তাকিয়ে কিছু বলার আগেই সানিতা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দেয়। যেদিন পাপ্পার সামনে আমার হাত ধরতে পারবে সেই দিনই আমার হাত ধরবে। সপ্তদশীর বাক্যখানা শ্রবণ ইন্দ্রিয় হতেই এসপি অবিশ্বাস্য চোখে অবলোকন করল তাকে। কিরে, আজকাল তোর বুলিও ফুটেছে দেখছি। কে শেখালো? কিছু একটা মনে পড়তে ভ্রু কুচকে তাকালো তার দিকে, সন্দেহজনিত গলায় বলল, কোথাও ওই কটকটির থেকে ক্লাস নিসনি তো? সানিতা কিছু না বলে নিজের হেয়ার ক্লিপ করে একটা মুচকি দিয়ে চলে যায়। মুহূর্তে এসপি ধরে ফেলে সানা তার। বোকা পাখিকে তোতা পাখি বানিয়েছে, হিস হিসিয়ে বলে ওঠে, কটকটির বাচ্চা, আমি তোর সংসারে সুপার গ্লু লাগাচ্ছি আর তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস। ছাড়বো না আমি তোর জাউরাকে। বড় বড় কদম ফেলে চলে গেল সে। হ্যাঁ, আজ বিকেলে সানিতার সাথে সানার ফোনে কথা হয়েছিল। দুজনে মিলে যুক্তি করে এসপিকে টাইট দেওয়ার সিদ্ধান্ত নেয়। না হলে এই ছেলে মামার ভয়ে কোনোদিনও কিছুই বলতে পারবে না। দুই রমণীর দুষ্টু প্ল্যানে ফেসে গেল বেচারা এসপি। ওয়াশরুমের ভিতরটা তখনও পার্টির রেশে ভরা। সাদা মার্বেলের দেয়ালে ঝরঝরি আলো, আয়নার সামনে ঝুলে থাকা নীরবতা, ফ্লোরে প্রতিধ্বনিত সানার একাকী পদচিহ্ন। তাকে অনেকক্ষণ ধরে ঘষে হাত পরিষ্কার করতে হয়েছে। হাত ইতিমধ্যে লাল হয়ে গিয়েছে। মনে মনে বিড়বিড়ালো, এগুলো কি জুস উপরওয়ালাই জানে। একদম উঠতেই চাইছে না, মনে হচ্ছে আঠার মতো হাতে লেগেই আছে। সে টেপ বন্ধ করে। ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে আলো নিভে যায়। হঠাৎ করে কোনো সতর্কতা নেই, কোনো পূর্বাভাস নেই, শুধু এক টুকরো ঘন অন্ধকার, যেন মুহূর্তে ঘরটাকে গ্রাস করতে চাইছে। সানা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সে পিছন ফিরে তাকানোর আগেই একজোড়া হাত চেপে ধরল সানার কোমর পিছন দিক থেকে। মুহূর্তে রমণী সতর্ক হয়ে এলো। অন্ধকারে তার স্নায়ু সজাগ হয়ে ওঠে। সানার কানে এসে লাগে নিঃশ্বাসের শব্দ। কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ে তার ঘাড়ে। নাকে এলো সেই চিরচেনা সুবাস কফি, উড ও ভ্যানিলার। কানে এলো পুরুষালী নেশালো কণ্ঠস্বর। অন্য পাশে রমণী প্রথমে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ল, পর মুহূর্তে আর্যের হাত ধরে টানাটানি করে গর্জে উঠল, অসভ্য লোক, ছাড়ুন আমায়, না হলে। আর্যে নিজের উষ্ট রমণীর কানে ছুঁয়ে নিচু স্বরে প্রশ্ন ছড়ে। না হলে কি? সানা আর্যের হাত ছাড়ানোর অদম্য চেষ্টায় দাঁত খিঁচিয়ে বলে ওঠে, না হলে আমি ঘর কাঁপিয়ে এমন চিৎকার করব আপনার রিপোর্টের 12টা বাজবে। আর্যের কপালের ভাঁজ পড়ে। রমণীর কেশ থেকে মুখ উঠায়। রিপোর্ট? সানা তাড়াতাড়ি নিজের ভুল সংশোধন করে। আই মিন রেসপেক্ট। আর্যে আবারও রমণী চুলে নাক ডোবায়। চারদিক আবার আলোকিত হয়ে পড়ে। ওকে, তাহলে চিৎকার করো। অন্য পাশ থেকে আসে ঝাঁঝালো কণ্ঠস্বর। আপনি ছাড়বেন কি না? হাতের বাঁধন আরও শক্ত করলো আর্যে। ভেসে এলো মানবের নির্বিকার জবাব, না। সানা একটা লম্বা শ্বাস টেনে নিয়ে চিৎকারের প্রস্তুতি নেয়। কেউ আছে? আর বলতে পারল না রমণী। তার আগে আর্যে তাকে সামনে এনে এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে মানবের দুই হাত মুঠোবন্দি করে মুখ ডুবিয়ে দেয় রমণীর অরক্ষিত গ্রীবায়। ছোট ছোট চুমুতে ভিজিয়ে তোলে রমণীর পেলবসিদ্ধ গ্রীবাদেশ। এদিকে সানা আর কিছু বলতে না পেরে মোছড়ামুছড়ি শুরু করে দিয়েছে। আর যে তার নড়াচড়ায় বিরক্ত হয়ে ছোট ছোট কামড় বসিয়ে দিল নরম কণ্ঠদেশে। মুহূর্তে সানা
নড়াচড়া বন্ধ করতেই চোখ তুলে তাকালো আরজে। নজরে এলো রমণীর অগ্নিঝরা দৃষ্টি। আরজে সরিয়ে নিল নিজের হাত। রমণীর কানের লতিতে হালকা চুমুকিয়ে ফিসফিসালো। I will let you go on one condition. You must kiss my lips willingly. এই বলে সে সানার ধরে রাখা হাত ছেড়ে দিল। হাত ছাড়া পাওয়া মাত্রই সানা দুই হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রুক্ষ স্বরে গর্জে উঠল। বদলোক ইতর অসভ্য, আপনাকে আমি দেখে নিব। এই বলে এগিয়ে যায় দরজার দিকে। পিছনে আরজে ঠোঁট কামড়ে হাসতে থাকে সানার কাণ্ড দেখে। সানার এইটুকু রাগ তার ভালোই লেগেছে। তার বউ হয়ে যদি এতটুকু তেজ না থাকে তাহলে বেমানানো হয়ে যাবে। অন্যদিকে সানা প্রাণপণে দরজার নব ধরে টানছে, ঘোরাচ্ছে, কিন্তু দরজা কিছুতেই খুলছে না। পেছন থেকে আসে আরজে দুষ্টুমি ভরা কণ্ঠস্বর। কি হলো ওয়াইফি, খুলছে না বুঝি? জোরে ট্রাই করো। সানা তার দিকে বিরক্তিসূচক দৃষ্টি নিক্ষেপ করে এবার দরজায় করাঘাত করে, সাথে গলা ফাটিয়ে চিৎকার করে। হ্যালো, কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। 4-5 বার ডাকার পরও কেউ এলো না। আরজে আবারও বলে ওঠে। মনে হচ্ছে কেউ শুনছে না ওয়াইফি, আরো জোরে জোরে চিৎকার করো। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে ওঠে। বাট তুমি চাইলে আমি অন্য উপায়েও চিৎকার বের করতে পারি তোমার। সানা তড়াক করে পিছন ফিরে তাকায়। আরজের কথার মানে বুঝতে পেরেই খেকিয়ে ওঠে। কুত্তা, লাইফেও আপনার ভালো হবে না। আপনার বউ আপনাকে এমন জ্বালান জ্বালাবে। আরজে তার কথা কেটে বলে ওঠে। তুমি তো জ্বালাচ্ছই। সানা সামনে তাকিয়ে আবার দরজায় করাঘাত করলো। এসপির বাচ্চা, কোথায় তুই? দরজা খোল। আরে আমার মা, কেউ আছিস? আবে আমার মা বা ভাই বোন 14 গোষ্ঠীর কেউ থাকলে দরজা খুলে দিয়ে যা। আরও 5 মিনিট গলা ফাটিয়ে ডাকার পরও যখন কেউ খুলল না, তখন সানা চারপাশে তাকালো। উদ্দেশ্য কিছু ফেলেই এই লোকের মাথা ফাটাবে না, কিছুই নাই এমন, একদম ক্লিন। এই গ্রাউন্ড নিয়ে সে কুংফু ক্যারিটিও দেখাতে পারবে না, না হলে এই লোকের নাক ফাটাতো। এবার মনে মনে নিজের সৎকর্মগুলো মনে করার অদম্য চেষ্টা করলো, যার দোহাই দিয়ে বেরোতে পারবে। কিন্তু 3 মিনিট ভাবার পরও কোনো ভালো কর্ম মাথায় আসেনি, যেটা সে জীবনে করেছে। না, আবারও ভাবতে চেষ্টা করলো রমণী। না, সব পাপ কাজ মনে পড়ছে। এবার করুণ স্বরে তার মুখ দিয়ে বের হলো। উপরওয়ালা ভালো আর খারাপ আমি তো তোমারই বান্দা, বান্দি। এবারের মতো বাঁচিয়ে দাও, আমি ভালো হয়ে যাব। সব ভালো কাজ ছেড়ে দিব। আমি খারাপ কাজ। এটুকু বলতেই তার কানে এলো পুরুষালী হাসকি স্বর একদম কাছ থেকে। কি হলো ওয়াইফি, চিৎকার করে গলা শুকিয়ে এসেছে? আসো ভিজিয়ে দেই আমি। সানা চমকে পিছন ফিরে তাকালো। আর যে একদম তার নিকটে দাঁড়িয়ে। রমণী একদম দরজার সাথে ছিটিয়ে গেল। আরজের কথার পাত্তা না দিয়ে দরজা জোরে জোরে ধাক্কাতে থাকলো। কেউ আছিস? আমি এখানে লটকে আছি। আর যে দরজার পাশে এক পায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে, দৃষ্টি সামনের রমণীর দিকে। আটকে? হ্যাঁ, আটকে আছি। এই লোক আমার সাথে ইটিস পিটিস করতে চাইছে। কিস? হ্যাঁ, কি? একটা বিরক্তির সুযোগ দৃষ্টি নিক্ষেপ করলো সানা। আপনি এই মুহূর্তে এখান থেকে যাবেন, না হলে আমি আপনার কানের নিচে এমন বাজনা বাজাবো। তুমি তো আমার কান মন বাজিয়ে ফেলেছো। কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। এই এসপির বাচ্চা, তাড়াতাড়ি কবিরাজ নিয়ে আয়। একে ইমরান হাশমির ভূতে ধরেছে। লালন ফকিরকে কল কর। আর তার ভাই, ইবলিশের ভাই পাওয়া গিয়েছে। আর যে রমণীর কথা সম্পূর্ণ অপেক্ষা করে তাকে আবার পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে সানা নিজের 2 হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। ডান হাতে তর্জনী উঁচিয়ে চিৎকার করে ওঠে। আর এক পা যদি আপনি আগে বাড়ান আবার তো তাহলে আপনার জীবন কালা কালা তেজপাতা হয়ে যাবে। কথাখানা শ্রবণ হতেই আরজের মনে মনে ভীষণ হাসি পেল। সে হাসি সংবরণ করে মনে মনে ভাবছে, বাহ, বউ আদর করার থেকে তো বউকে বিরক্ত করা ভীষণ মজাদার। লেটস প্লে উইথ ইউ সাম মোর টাইম। সে এক পা পিছিয়ে গেল। সানা উকি মেরে তার পায়ের গতিবিধি লক্ষ্য করলো। আর যে এক পা পিছাতেই তার আশার ঘরে প্রদীপ জ্বলে উঠল। মনে মনে ভীষণ খুশি। যাক, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, কিন্তু এই মুহূর্তে তার যেন কিছুই মনে আসছে না। মনে মনে ভাবছে, আচ্ছা মানলাম,
ভালো কাজ মনে পড়ছে না, এই বিপদে কি খারাপ কথাও মনে পড়ছে না। তারপরও থেমে থাকা যাবে না, কিছু একটা বলে চালিয়ে যেতে হবে। আবারও হুঙ্কার ছড়ে। আপনি আর এক পা এগোলে সলমান খানের বিয়ে হয়ে যাবে। আর যে আরও এক পা পিছিয়ে গেল। সে মূলত দেখতে চাইছে আসলে সানা কি করতে পারে। রেয়াই তো সে পাবে না, জাস্ট একটু মজা নেওয়া। তার এখন মনে হচ্ছে সানাকে দূরে রেখে অনেক কিছু মিস করে ফেলেছে। সানা মনে মনে ভীষণ খুশি। আর এক পা এগোলে হিরো আলমের সাথে কারিনা কাপুরের ডিভোর্স হয়ে যাবে। আর যে ঠোঁট কামড়ে হেসে আরেক পা পিছিয়ে গেল। আর এক পা এগোলে ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যাবে। আর যে আরও এক কদম পিছিয়ে গেল। সানা তার পায়ের দিকে তাকিয়ে তর্জনী উঁচিয়ে আবার বলল, আর এক পা এগোলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। আর যে আরও এক কদম পিছিয়ে গেল, ঠোঁটে চেপে ধরা হাসি। আর এক পা এগোলে জাপান 50 বছর পিছিয়ে যাবে। আর যে প্রায় বেসিংয়ের কাছে চলে যেতেই সানা হাত উঁচিয়ে বলে, হ্যাঁ ওখানেই থাকবেন, ওখান থেকে নড়লে আমি আপনার নামে মামলা ঠুকে দিব। আর যে এক হাত দিয়ে নিজের চুল ব্যাক ব্রাশ করে রমণীকে তীক্ষ্ণ চোখে ঠোঁট কামড়ে পর্যবেক্ষণ করছে। সানা পিছন ফিরতেই তার নজরে আসে আরজের ঘোর লাগা দৃষ্টি। কি নষ্ট চোখ রে বাবা। ওয়াইফি, তোমার ছটফট দেখে আমার অন্য কিছু ফিল আসছে। ঠাডা পড়ুক আপনার ফিলে। এই বলে সানা তাকাতেই দেখে আর যে একটা চাবি নিচের পকেট থেকে বের করে কোটের বুক পকেটে রেখেছে। মুহূর্তে ছানা ধরে ফেলে তার কাণ্ড কারখানা। মনে মনে নিজেকে হাজারটা গালি দেয়। এতক্ষণ পর বুঝতে পেরেছে আর যে নিজেই এটাকে লক করে বসে আছে। আর সে এতক্ষণ ভেবেছিল বাইরে থেকে কেউ আটকে রেখেছে। নিজের চোখ মুখ খিচিয়ে বলে ওঠে, বাস আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আর যে উৎফুল্ল চিত্তে তার দিকে তাকিয়ে এগিয়ে আসে। I knew you would agree to my conditions. Let's kiss. সানা আরও 2 হাত দূরে চলে গেল। আমি সারা রাত ওয়াশরুমে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই বলে সে বেসিনের পাশের খালি জায়গার উপর গিয়ে বসে পড়ে। হঠাৎ আর যে এগিয়ে আসে একদম সানার মুখের সামনে। মুহূর্তে সানা একটু পিছিয়ে গেল। এই আপনার সমস্যা কি? নষ্ট লোক, দূরে যান, না হলে কিন্তু আমি আপনার নকশি ফাটিয়ে। কণ্ঠের ভিতর জমে থাকা শব্দগুলো আর বের করতে পারল না রমণী। আর যে নিজের তর্জনী উঁচিয়ে তার ঠোঁটের উপর চেপে ধরে তাকে চুপ করিয়ে দিল। নিশাতর কণ্ঠে ফিসফিসালো, Wifey, let me bear 99% of it all. You take the remaining one, only to respond and exist there. রমণীকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রমণীর গোলাপি অধরে নিজের অধরখানা ডুবিয়ে দিল। হাত চলে গেল রমণীর গ্রীবায়, চুলের পিছনে। কিয়ৎক্ষণ পরেই রমণীর হাতও আপনা আপনি চলে এলো আরজের কাঁধে। বাইরের পৃথিবী জানতে পারল না ওয়াশরুমের ভিতরে দুজন কপতি নিজেদের মধ্যে মত্ত হয়ে আছে। সানার রেসপন্স পেয়ে আরজে খুশি হয়েছে, কিন্তু তার খুশির উপর এক বালতি জল ঢেলে সানা হঠাৎই তার বুক পকেট থেকে চাবি নিয়ে আরজেকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে এক দৌড়ে চলে গেল। পিছনে থাকা আরজে হঠাৎই শব্দ করে হেসে উঠল। পালিয়ে কোথায় যাবে ওয়াইফি? গন্তব্য তো আমি। সানা বাইরে এসে হাঁপাতে শুরু করে, মনে মনে 100টা গালি ছুড়িয়ে আরজের দিকে। না, আর এই লোকের ধারে কাছেও যাওয়া যাবে না। এই বলে সে পিছন থেকে সামনে তাকাতেই কারোর সাথে ধাক্কা খায়। সে সরি বলার জন্য মুখ উঠাতেই চোকাচোকি হয় একজোড়া ঠান্ডা নিরেট নীল চোখের মনির সাথে। তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে যায় ব্লু আইস। সামনে দাঁড়িয়ে থাকা মাস্টারের মাস্কের নিচে ঠোঁটে কোণে বক্র হাসি। সে তার চোখ গেঁথে দিল মানবীর চোখে, যেন চোখ দিয়ে সামনের মানবীকে নিয়ন্ত্রণ করতে চাইছে। সানা চাইতেও সে চোখ সরাতে পারছে না। সানার সামনের নীল চোখ দুটি কেমন অদ্ভুত রহস্য ঘেরা মনে হচ্ছে, যেন দীর্ঘদিনের কোনো চাপা আত্মকাহিনী। ধীরে ধীরে মাস্টার তার হাতখানা সামনে উঠিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাড়াতে থাকে। সামনে থাকা মানবী বুঝতেও পারল না সে কিভাবে ধীরে ধীরে হিপনোটাইজ হয়ে গিয়েছে। মাস্টারের ঠোঁটের কোণে বাঁকা হাসি চওড়া হলো। সানার দিকে ঘাড় কাত করে তাকায়। সানা গেল তার বৈদ্যুতিক কণ্ঠ, বেবি গার্ল, কাম উইথ মি, আই হ্যাভ a big surprise for you. সানা কলের পুতুলের মতো তাকে অনুসরণ করতে করতে অন্ধকার করিডোরের শেষ প্রান্ত মিলিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আর যে বেরিয়ে আসে।
সে এতক্ষণ নিজের ড্রেস ঠিক করছিল। সানার কারণে অনেকটা এলোমেলো হয়ে গিয়েছে। সে ভেবেছিল সানা এখানেই থাকবে, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েটা গেল কই? এদিকে তার গার্ডগুলো ছিল, তারাও নেই। সে গার্ড রেখে এসেছিল যাতে বাইরে থেকে কেউ আসতে না পারে। ওয়াইফি, ওয়ের আর ইউ? ওয়াইফি, ওয়াইফি। সে সানাকে ডেকে পা বাড়ায় ভেনুর দিকে। জেবি প্রোডাকশন হাউসের 3য় তলায় অবস্থিত এক বিশাল ভিআইপি রুম। বাইরে হয়তো সিনেমার ট্রেলার নিয়ে আলো উল্লাস চলছে, কিন্তু ভিতরে এই রুমে চলছে আরেক গল্প। দেয়াল জুড়ে গাঢ় কাঠের প্যানেলিং, উপরে ঝুলছে নরম সোনালি আলো, মেঝেতে মোটা কার্পেট, ঘরের মাঝখানে চওড়া সোফাগুলো অর্ধবৃত্তে সাজানো, মাঝখানে নিম্ন টেবিল। সোফাগুলোয় বসে দেশের ক্ষমতাধর ব্যক্তিবর্গ। মেঝের নিম্ন টেবিলে ক্রিস্টালের গ্লাসে বিভিন্ন রকমের নামি দামি ওয়াইন, গ্রে গুজডম, পেরিগন ব্লু লেবেল, ম্যাকালান। সোফিয়া জামান বড় একখানা সোফায় একাকী বসে, হাতে হুইস্কির গ্লাস। বরফ গলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। রুমের সবচেয়ে বড় আসন খানা নির্ধারিত জেবি কিং আর্জের জন্য, যে এই মুহূর্তে অনুপস্থিত। পাশের সোফাতে রয়েছে আলী মির্জা। সামনের বড় আসন দুটি দখল করে আছে হানিফুল ইসলাম ও আতিকুর রহমান। এছাড়াও চারদিকে আরও অনেক ছোট বড় ডিরেক্টর, প্রযোজক, মাফিয়া, গ্যাংস্টার, যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত। হানিফুল ইসলাম, আতিকুর রহমান ও বড় বড় ব্যক্তিবর্গের পাশে কম বয়সী মেয়েরা বসে, যাদেরকে তারা বারবার অযাচিতভাবে স্পর্শ করছে। কত হবে মেয়েগুলোর বয়স? 17 কিংবা 18। পরনের পোশাক এতটা ছোট যে শরীরে প্রতিটা ভাঁজ স্পষ্ট। কেউ এখানে ইচ্ছা করে এসেছে, তো কাউকে জোর করে আনা হয়েছে। বাস্তবতার কাছে তারা হেরে গেলেও মুখের মেকি হাসি এক মুহূর্তের জন্য সরে যায়নি। রানা একটু পরে এসেছে সাথে একটা মেয়ে নিয়ে। এতক্ষণ ওই মেয়ের সাথেই ছিল। শেষবারের জন্য মেয়েটির অধর ডুবিয়ে ছেড়ে দিল। গিয়ে বসে পড়ল আলী মির্জার পাশে। বসেই একের পর এক হুইস্কির বোতল খালি করায় ব্যস্ত হয়ে পড়ল। তার বাবা আটকানোর জন্য ওর হাত ধরতেই ঝাড়া মেরে সরিয়ে দিল ওনার হাত। লিভ মি ড্যাড। সে সম্পূর্ণ মাতাল হয়ে গিয়েছে। ড্যাড, আমার এই ধানি লঙ্কাকে লাগবে, এক রাতের জন্য হলেও। আলী মির্জা ছেলেকে কোনো মতে সামলিয়ে সবার দিকে একটা হাসি উপহার দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ, সাথে আরও 100টাকে এনে দেবো। আমার 100টা পরে লাগবে, আগে ওকে লাগবে। আচ্ছা চুপ করে বসে থাক, এনে দেবো। ওই মেয়ের জন্য আমি লোক লাগিয়েছি। আলী মির্জা ছেলের সাথে কথা সেরে সোফিয়ার দিকে তাকান। সোফিয়া, এবারে চালানে 100টা মেয়ে কম ছিল, আর বাচ্চাগুলো ঠিকমতো ছিল না, সবগুলো সাথে উঠতে ছিল। সোফিয়া নিজের ঠোঁটের হাসি বজায় রেখে শক্ত কণ্ঠে শুধালো, আমি আরও 200টা বেশি পাঠাবো, আর বাচ্চার ব্যাপারটা পরের বার ঠিক হয়ে যাবে। সোফিয়া, এই কারণেই তুমি ক্ষমতার শীর্ষে। পাশ থেকে হানিফুল ইসলাম এবার মুখ খুললেন। এটা আপনি দেখেই এখানে বসে ভারত ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ডের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। সোফিয়ার মুখের হাসি চওড়া হলো। হাতে থাকা গ্লাসখানা ঘুরিয়ে নিজের গলা ভিজিয়ে নিলেন। যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই ক্ষমতার শীর্ষে থাকতে পারে। কিন্তু সোফিয়া, আমি শুনেছি আন্ডারওয়ার্ল্ডে ব্ল্যাক হান্টার নামে কোনো নতুন গ্যাংস্টার বস এসেছে। তুমি হয়তো জানো না, ভারতের 50% ডিল এবার তার হাতে। পলিটিক্যাল পার্টির লোকেরা তার সাথে হাত মিলাচ্ছে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য। তার মানে বুঝতে পারছো তো সোফিয়া? বাক্যখানা শুনতেই সুফিয়ার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। সে নিজে এ ব্যাপারে 2 দিন আগেই জেনেছে। অনেক লোকও লাগিয়েছিল, বাট কিছুই খুঁজে পায়নি এই ব্যাপারে। সে মুখ খুলে কিছু বলার আগে আতিকুর রহমান বলে ওঠে, আমাদের জেবি কিং কোথায়? সুফিয়া নিজের রাগটুকু সংবরণ করে নিল। উনি জানেন কখন কি করতে হয়। এখন সবার সামনে কিছু বলা মানে নিজেরই ক্ষতি করা। শান্ত স্বরে আওড়ালেও, রণ, একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। রণ, আসার আগে আপনারা এগুলো দেখুন। সোফিয়া হাতের ইশারা করতেই সাথে সাথে মেয়েগুলো সব বেরিয়ে গেল এবং তার বিশ্বস্ত অনুচর আরব বংশোদ্ভূত আব্বাস এগিয়ে আসে। সে এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল, কালকেই এসেছে। হাতে কয়েকটি প্যাকেট। এগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রাগস
গুলোর মধ্যে অন্যতম। এলইএসডি, এমডিএমএ, ফ্যান্টানিল, কারফেন্টানিল, ক্রিস্টাল ম্যাথ। আর যে ভেন্যুতে এসে চারপাশ পর্যবেক্ষণ করে নিয়েছে অনেকবার, কিন্তু না ছানাকে কোথাও দেখা যাচ্ছে, না সাথে ওই 12 ভাতারি কেউ না। তার মানে নিশ্চিত এই মেয়ে ওই ছেলের সাথে আছে। মুহূর্তে আরজির মাথায় রাগ চড়ে গেল। সে সামনে পা বাড়ানোর আগেই কেউ তার কাঁধে হাত রাখে। পিছন ফিরতে তার হাসি চওড়া হলো। সামনের মানবের কাঁধে আরজির সামনে দাঁড়িয়ে থাকা মানব হলো তার একমাত্র কলেজ বন্ধু ডাক্তার রিজভি। উজ্জ্বল শ্যামরাঙ্গা রিজভি করুণ স্বরে বলে ওঠে, তুই জানিস ডাক্তার হওয়া সবচেয়ে কঠিন কাজ, আর যখন কোনো সাইকিয়াট্রিস্ট হবি সেটা আরও কঠিন। এখন এটা বল ভাবি কোথায়? তাদের কথার মধ্যেই জ্যাক আসে আরজের কাছে। বস, লেডি আপনাদের অপেক্ষায়। জ্যাক, তুমি আগে সানা কোথায় তা দেখে আসবে। তারা দুজনেই চলে গেল সেই ভিআইপি রুমের উদ্দেশ্যে। জেবি প্রোডাকশন হাউসের দ্বিতীয় তলায় আলো আধারির মাঝে সানা দাঁড়িয়ে। সে এখনও বশীভূত। সামনে থাকা মানবের হাতে একটা ইঞ্জেকশন। সে এটাকে খুলছে আর নিজে যান্ত্রিক আওয়াজ বের করছে। ইউ নো হোয়াট বেবি গার্ল, এই অরাজকতার খেয়াল সবচাইতে ইনোসেন্ট প্লেয়ার হয়ে তুমি, যে বিনা দোষে এমন একজনের সাথে জড়িয়েছ যে কিনা একটা নরখাদক হিংস্র জানোয়ার। আর এই জানোয়ারটার একমাত্র দুর্বলতা তুমি। জানোই তো, ও অনেক চেষ্টা করেছে নিজের দুর্বলতা লুকাতে, কিন্তু ব্যর্থ হয়েছে সে। তাই তোমাকে কষ্ট পেতে দেখলে গলা কাটা মুরগির মতো ছটফট করবে ওই জানোয়ারটা। আর আমি বোঝাবো। হাত দিয়ে তার বুকের বাম পাশে ইশারা করে। এইখানে থাকা মানুষটা কষ্ট পেলে নিজেকে কতটা ব্যর্থ মনে হয়, এই ক্ষমতা, এই সাম্রাজ্য, সবকিছু তুচ্ছ মনে হয়। তার জন্য তোমাকে কষ্ট পেতেই হবে। মাস্টার হাতের ইঞ্জেকশনখানায় একটু পুশ করতে পিছন থেকে একটা বিকট শব্দ হয়। মুহূর্তে সানা হিপনোটাইজ থেকে ছিটকে বাইরে আসে। মাস্টার আওয়াজ হওয়ার সাথে সাথেই সরে গিয়েছে। সানা বড় বড় শ্বাস নিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে। একে তো প্রথমবার তাকে হিপনোটাইজ করা হয়েছে, তার উপর এতক্ষণ। কিয়ৎকাল পর তার কাঁধে কারো হাত স্পর্শ অনুভূত হতে সে পিছন না ফিরেই কাঁধে থাকা হাত ধরে পা ঘুরিয়ে ফেলে দিল। পিছনের ব্যক্তির শরীর ঘুরল, মেধাকর্ষণ হারালো, আর এক নিঃশ্বাসে মাথার উপর দিয়ে উল্টে পড়ল মাটির বুকে। নিঃশব্দে শুয়ে পড়ল পরাজয়ের ভঙ্গিতে। সানা হাত ঝেড়ে গর্বিত ভঙ্গিতে দাঁড়াতেই তার কানে আসে সামনের মানবের ব্যথাতুর শব্দ। গেল 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 রে গেল। আব্বে, আমার না হওয়া বউ, না করা বিয়ে, সাথে থাকা কোমর সব গেল। সানা চোখ বড় বড় করে সামনে তাকাতেই নজরে আসে এসপি মেঝেতে চিটপটাং হয়ে। সে তাড়াতাড়ি এগিয়ে গেল সেদিকে। চিন্তিত স্বরে বলে ওঠে, এসপি, তুই পড়ে গেলি কিভাবে? এসপি বাকরুদ্ধ না, মানে এখন তার কি বলা উচিত? এই মেয়ে নিজেই ফেলে দিয়ে জিজ্ঞেস করছে তাকে। মানে সারাক্ষণ পার্টিতে দাঁড়িয়ে থেকে আমার বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মেঝেতে ঘোরাঘুরি খাই। তুই চিন্তা করিস না, আমি ইচ্ছা করেই পড়ে গিয়েছি। আরে ধুর, আমি বোঝাতে চেয়েছি তুই এখানে এসছিস কিভাবে। বিপদ খুঁজতে খুঁজতে এসেছি। অনেকক্ষণ শান্তিতে ছিলাম, তাই ভাবলাম তোকে খুঁজে নিয়ে আসি। তুই তো হাত ধুতে গিয়ে একদম পুরো মনে হচ্ছে স্বর্গের অশ্রমে চলে গিয়েছিস। ওইদিকে ব্রো তোকে খুঁজছে। আরে আমি কি বলবো, বাথরুমে ওই রান। বাক্যখানা বের করতে পারল না রমণী, আর তার আগেই থেমে গেল। ওই কি? কিছু না, তুই ছোট মানুষ, বুঝবি না। এখন উঠে আয়। সানা নিজের হাতখানা বাড়াতেই এসপি গর্জে ওঠে, তুই একদম আমার কাছে আসবে না, দূরে থাক। একে তো তুই আমার হবু হবু বিয়ে নিবু নিবু করে দিয়েছিস, তারপর ছোটোবেলা থেকেই তোর এই উল্টোপাল্টা কুম্ফু কেরাটে আমার উপরে তুই ট্রাই করে আমার দুইবার হাত ভেঙে ফেলেছিস। এবার কোমর ভেঙে একেবারে প্রতিবন্ধী বানিয়ে দে, তারপর আমি রাস্তার পাশে থালা নিয়ে বসে বলবো, যে বিপদ খুঁজতে চান সে কটকটের ঠিকানায় চলে যান। আরে আমি ইচ্ছে করে করেছি নাকি? আমি ভাবলাম কে না কে। তোর ভাবনা তোর কাছে রাখ। আর তুই এখানে কি করছিস এই অন্ধকারে? ওখানে তো নো এন্ট্রির সাইনবোর্ডও ছিল, যেটার সাথে ধাক্কা লেগে আমি ওখানে আরেকবার পড়েছি। বুঝতে পারছি না জীবন আমাকে এত ধাক্কা কেন খাওয়াচ্ছে। সানা ভাবুক চিত্তে বলে ওঠে, আমি নিজেও জানি না আমি এখানে কিভাবে এসেছি। এসপি কপালে ভাঁজ পেলে তার দিকে তাকালো। না মানে আগে তো তোর একটু পরে ভুলার রোগ ছিল, এখন কি এটার আপডেট হয়ে 2-3 সেকেন্ড পরেই ভুলে যাস? আরে জমানা আপডেট হচ্ছে, অভ্যাস তো আপডেট হবে, তাই না? তুই এখন উঠে আয়, চল ভেন্যুতে চল। এসপি উঠে হাত ছাড়া দিয়ে দাঁড়ায়। দুজনে চলে যায় নিচে।
তারা যাওয়ার সাথে সাথেই অন্ধকার থেকে বেরিয়ে আসে মাস্টার। তার কাজ অসফল হওয়াতে সে রাগে জোরে একটা থাবা বসিয়ে দেয় দেওয়ালে। পর মুহূর্তে দূরে থাকা সেই ইঞ্জেকশনের দিকে নজরে যেতেই নজরে আসে ইঞ্জেকশন একটু খালি। তার মুখে আবার হাসি ফুটে উঠল। বেবি গার্ল, ইটস এনাফ ফর ইউর নাইট মিয়ারস। ভিআইপি রুমের আলোচনার সর্বশেষে হানিফুল ইসলাম প্রস্তাব দেন। মিসেস সোপিয়া, আমি আপনার নতুন বিজনেস 40% ইনভেস্ট করতে রাজি, কিন্তু তার পরিবর্তে আমারও কিছু চাই। আগে বলুন। আরজের এদিকে কোনো ভ্রক্ষেপ নেই। পাশে থাকা রিজভির তার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। সোপিয়া, আমার আজকের জন্য পার্টির সবচেয়ে সুন্দর হুড়পুরিটা কে চাই? কথাটা শুনতেই আরজে তার দিকে ভ্রকুসকে তাকালো। সোফিয়া একটা হাসি দিয়ে বলে ওঠে, হুড়পড়িকে আপনি একবার শুধু নাম বলুন। আর কে? আজকের নতুন মুভির ওই ডিজাই। বাকিটা মুখ দিয়ে তার আর বের হলো না। তার আগেই আরজে যন্ত্র মানবের মতো তার গলা ধরে মুখে একের পর এক শিংয়ের মতো থাবা বসিয়ে দিল। আর মুখ থেকে বের হলো, কুত্তার বাচ্চা, হারামের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো ওর দিকে কুদৃষ্টিতে তাকানোর? তুই কার দিকে নজর দিয়েছিস জানিস? শুয়োরের বাচ্চা, আজকে আমি তোর চোখ উপড়ে ফেলবো। আরজে হুশ জ্ঞান হারিয়ে হানিফুল ইসলামকে মারতে থাকলো। হানিফুল ইসলামের গার্ডগুলো পিছন থেকে এগিয়ে আসে। তারাও আরজেকে আটকাতে পারছে না। সোফিয়া ইশারা করতে মুসাফ ও আব্বাস এগিয়ে যায়, সাথে রিজবি ও জ্যাক। চারজন মিলে আরজেকে ছুটিয়ে আনতে পারছে না। আরজের শরীরে যেন অসুরের শক্তি চলে এসেছে। রিজবি জানে আরজেকে কিভাবে শান্ত করতে হয়, তাই তার কানে ফিসফিস করে বলল, কি করছিস কি আর? চারপাশে দেখ, এরা একবার জানতে পারলে মেয়েটাকে মেরেই ফেলবে। রিল্যাক্স, ক্যাম ডাউন। মুহূর্তে আরজে কিছুটা শান্ত হয়ে আসে। রিজবি ও জ্যাক তাকে নিয়ে চলে যায়। হানিফুল ইসলামের অবস্থা খারাপ, তার নাকে মুখে রক্ত, আর একটু হলেই তার জান ফেরত হয়ে যেত। তাকে তার গার্ডগুলো এগিয়ে এসে হসপিটালে নিয়ে যায়। তারা যেতেই সোফিয়া পরিস্থিতির সামাল দেয়, কিন্তু চারপাশে থাকা শকুনের দলগুলো যা বোঝার বুঝে গিয়েছে। তারা জেবি কিংকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। এমন মনে হচ্ছে তারা যেন আর যে রাগ নয়, কোনো খাজানা খুঁজে পেয়েছে। সামনে থাকা মুখোশধারী মানুষগুলো ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সোফিয়া হাতের ইশারায় আব্বাসকে কাছে ডাকলো। আজকে পার্টির পরে ওই মেয়ের কাহিনী খতম করে দেবে। আমি যেন ওকে আর দ্বিতীয়বার না দেখি। জি লেডি। বলে আব্বাস চলে যায়। আধা ঘন্টা পর আর যে বাড়ির ভিআইপি কর্নারে বসে, সাথে রিজবি। তার এখন মনে হচ্ছে সে রাগের মাথায় কোনো ভুল করে ফেলেছে। ওখানে থাকা হায়নার দলগুলো নিশ্চয়ই সানার পিছনে পড়বে। একটু পর আয়ান তার কাছে আসে। স্যার, ম্যাম, ওই হিজড়ে পোকা ছেলেটার সাথে হাসছে। এমনিতেই আরজের মাথায় রাগ চড়ে আছে, তার উপরে সানাকে এসপির সাথে দেখে তা দ্বিগুণ হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার আগে রিজবি তার হাত ধরে ফেলে। কি করছিস কি আর? এমনিতেই তোর জন্য মেয়েটার লাইফ রিস্কে, তারপর যদি এখন তুই ওর কাছে যাস তাহলে সবার সন্দেহ সত্যিতে পরিণত হবে। আর যে একটা লম্বা শ্বাস টেনে নিয়ে নিজেকে সংবরণ করে নিল। জ্যাকের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে আদেশ ছড়ে, জ্যাক, ওই 12 হাতারিকে গুলি দিয়ে উড়িয়ে দাও। বস, সবার সামনে। দূরে থাকা এসপির নজর ঘুরাতেই মিলিত হয় একজোড়া খেয়ে ফেলার দৃষ্টির সাথে। মুহূর্তে একটা ঢোক গিলে ছানার দিকে ফিরে বলে ওঠে, মা জননী, দেখুন আপনার জাউরো জামাই কীভাবে তাকিয়ে আছে শকুনের মতো। মনে হচ্ছে আমাকে কাঁচা গিলে খেয়ে ফেলবে। উইদাউট ওয়াটার আপনি থাকুন, আমি একটু মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসি। এই বলে সে চলে যায় একপাশে। সারাত কিছুক্ষণ পর ভেন্যুতে আসে, হাতে একটা আইস ব্যাগ। সে জানে সানার হাতে যেটা ফেলেছে সেটা তুলতে তার ভীষণ কষ্ট হবে। সেই কষ্ট লাঘব করার জন্যই এই আইস ব্যাগ। নজর ঘোরাতে দৃষ্টি পড়ে রমণীর উপর। তার মুখের হাসি চড়া হলো, এগিয়ে গেল সেদিকে। অদূরে দাঁড়িয়ে থাকা আয়নের নজর পড়ে সারাতের উপর। পাশে আরজে বসে একের পর এক ড্রিঙ্ক খালি করেই চলছে। স্যার, সামনে দেখুন। আরজে চোখ বন্ধ রেখেই বলল, এখন আবার কোনটা এসেছে? স্যার, এক ভাইকে তো গুলি দিয়ে উড়িয়ে দিলেন, কিন্তু এখন আরেক ভাই এসেছে।
আর যে তড়িৎ গতিতে পিছন ফিরে তাকায়, নজরে আসে সারাত সানার দিকে একটা আইস প্যাক এগিয়ে দিচ্ছে। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখে শিরা ফুলে উঠেছে। কিছু না ভেবেই এগিয়ে যাবে, এমন সময় আবার ও রিজবি তাকে ধরে ফেলে। রিজবি তাকে জোর করে বসিয়ে দিল। আর যে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করে জ্যাকের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে আদেশ ছড়ে, জ্যাক, এটাকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দাও। শালার চারদিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলোর নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? পাশে থাকা রিজবি দুষ্টু স্বরে বলে ওঠে। হতে পারে তোর মৌচাকের মা। আর বলা হয়ে উঠল না রিজবির। তার আগেই তার মুখে পড়েছে আরজের ঘুষি। আরজে আরেকটা দেওয়ার জন্য হাত তুলতেই রিজবি 2 হাত দূরে চলে গেল। ইয়ার, আই এম জাস্ট জোকিং, ইটস এ জোক। আরজে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আবার বসে পড়ে। রিজবি মনে মনে বলে ওঠে, শালা অল্প বয়সে বউর জন্য পাগল হয়ে গেছে। আয়ানের কাপল ডান্সের অ্যানাউন্সমেন্টের সাথে সাথেই সবাই নিজের পার্টনার খোঁজা শুরু করে দিয়েছে। এসপি কিছু না ভেবেই সানিতার দিকে এগিয়ে যায়। ঈশানী এগিয়ে যায় আরজের দিকে। অন্যদিকে রিয়ানা এগিয়ে আসে সারাদের দিকে, কিন্তু সারাদ সব কিছু ছাড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যায় সানার দিকে। দূরে দাঁড়িয়ে থাকা আরজে এই দৃশ্য দেখে তার যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। সে এগিয়ে আসার আগেই সারাদ হাত বাড়িয়ে দিল সানার দিকে। সিমরান, লেটস মি বি ইউর ডান্স পার্টনার। অর্ধবৃত্তাকার কালো কাচের পার্টিশনে ঘেরা বারের ভিআইপি কর্নারের ভিতরে চওড়া ছোপাগুলো গভীর কালো ভেলভেটে মোড়া। সামনের লো টেবিলগুলো গাঢ় মার্বেলের, তার উপর নিখুঁতভাবে সাজানো ক্রিস্টালের গ্লাস, বরফ ভর্তি বালতি আর নামি দামি ওয়াইন। সেই কর্নারের সবচেয়ে বড় আসনখানা দখল করে আসে আরজে ও রিজবি। রিজবি তাকে বারবার নিষেধ করছে আর ড্রিঙ্কস না করতে, কিন্তু আরজে যেন কানেই তুলছে না। আর দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রমণীর হাতের দিকে, যেখানে চেপে ধরে আছে সারাদের দেওয়া আইস প্যাকটা। সারাদকে ওই সময় আয়ান কথা বলার বাহানায় নিয়ে গিয়েছে কোথাও। রিজবি আবার অনুনয়ের সুরে বলে ওঠে, স্টপ ইট ইয়ার, এখনও ট্রেইলার রিলিজ হয়নি। হবার পর তোকে মিডিয়ার সামনে যেতে হবে। আর এত হাইপার হচ্ছিস কেন? ইটস জাস্ট এ আইস প্যাক। প্রত্যুত্তর এলো অন্য পাশের মানবের গম্ভীর স্বর। অদূরে দাঁড়িয়ে থাকা ব্যাখিয়ালি সানা সারার নজরে না আসতেই রেখে দিয়েছে আইস প্যাক। সে নিতে চায়নি, তারপরও সারাত জোর করে তাকে দিয়েছে। সে না করার আগেই আয়ান চলে এসেছিল। রিজবি আবারও তার দিকে তাকায়। আমার মনে হচ্ছে তুই ওর সাথে অনেক বেশি অবসেসড হয়ে পড়েছিস। বিষাদ হাসলো আরজে। You know that, Rizvi? It's been 14 years and she knows nothing. আমি অনেক চেষ্টা করেছি ওর থেকে দূরে থাকার, ওকে এসবে না জড়ানোর, কিন্তু আমি ব্যর্থ। বারবার ওর কাছে গিয়েই আটকে পড়ছি। তোর এবার ওকে সত্যিটা বলা উচিত। কি বলবো আমি ওকে? যে আমার মধ্যে একটা হিংস্র দানব আছে যে শুধু রক্তকেই চেনে। এটা না বল, অন্তত এতটুকু বলতেই পারিস তুই সব সময় ওর সাথে ছায়ার মতো ছিলি, এমনকি ওর মা। তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই আরজে তাকে থামিয়ে দিল। এসব ছাড়, এখন এটা বল, ঈশানীর কন্ডিশন কেমন? অনেকটা ডেভেলপ করেছে। এমন থাকলে 6 মাস পর ওর অপারেশন করা যাবে। আচ্ছা, তুই কি ঈশার ব্যাপারটা নিয়ে এখনো গিল্টি ফিল করছিস? আরজে তপ্ত স্বরে আওড়ালো, ওর ভাইয়ের খুন আমার কারণে হয়েছে। রিজবি তার কাঁধে একটা হাত রাখলো, সান্ত্বনার স্বরে বুলি ছুড়ল। তোর জন্য না, তোর ভেতরের দানবটার জন্য, যেটা তোর মা নিজ হাতে বানিয়েছে। আর হ্যাঁ, আমি তোর মেডিসিন নিয়ে এসেছি। তুই এই মাসে অনেক বেশি মেডিসিন নিয়েছিস, এত বেশি নিলে লাইফ রিস্কে চলে যাবে। আরজে নিজের চোখ বন্ধ করে ছোপায় হেলান দিয়ে বসে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। এর মধ্যে জ্যাক আসে। বস, ওই সময়ের গার্ডগুলোকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু তারা বলছে তাদের কিছুই মনে নেই। আরজে ও রিজবি দুজনে উঠে চলে গেল জ্যাকের সাথে। ভেন্নুর ভিআইপি আসনগুলোতে আতিকুর রহমান বসে। আজকে উনি আরজেকে দেখে নিজেই ভীষণ ভয় পেয়েছেন। চোখে মুখে কতটা হিংস্রতা ছিল, কেমন অমানুষের মতো মেরেই চলছে। এখানে বসে অপেক্ষা করছেন তার সেক্রেটারি সিরাজের জন্য। তাকে লাগিয়েছে কে? সেই মেয়েটা জানার জন্য, যার জন্য জেবি কিং এতটা ওতলা হয়ে পড়েছেন। কিয়ৎক্ষণের মধ্যে সিরাজ আসে।
সামনে হাত দিয়ে ইশারা করে বলে ওঠে, স্যার, ওই যে কোনো একটা ব্র্যাক ড্রেস ওরা ছেড়ে ডান পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছেন, এটা সেই ডিজাইনার যার জন্য অর্থমন্ত্রী মারা খেয়েছে। আতিকুর রহমান তীক্ষ্ণ চোখে দেখলেন সানাকে, যে ইতিমধ্যে সানিতা ও এসপির সাথে কথা বলছে। ওই ছেলেটা ওর অ্যাসিস্ট্যান্ট চৌধুরীদের ছেলে, আর পাশে থাকা মেয়েটা খুশাদিল ফারুকির মেয়ে। ওই মেয়ের সাথে কি সম্পর্ক হতে পারে জেবি কিং এর? পাশে বসে সিরাজ সন্দেহজনিত স্বরে বাক্য ছাড়ে, স্যার, হতে পারে গার্লফ্রেন্ড বা বিছানার সঙ্গী। তার কথা কেটিয়ে আতিকুর রহমান বলেন, এমন হতে পারে বলে আমার মনে হয় না। কেন স্যার? কারণ জওয়ানদের সাথে আমি বিগত 12-13 বছর আছি, আমি কোনোদিনও আরজেকে কোনো নারীর সংস্পর্শে যেতে দেখিনি, আর না সে এসবের ধারে কাছে ছিল। এইসব তো সোফিয়া জওয়ান সামলায়, ও তো এসব কিছু থেকে দূরে থাকে। এখানে অন্য কোনো ব্যাপার আছে যেটা জেবি কিং সবার থেকে লুকাতে চাইছে। স্যার, যাই হোক, মেয়েটা কিন্তু একদম হেভি আছে। তড়িৎ গতিতে আতিকুর রহমান তাকে সতর্ক করলেন, এই মরতে চাস নাকি? ওই আর যে জিনিসের চোখ দিলে সে ডিরেক্ট মেরে ফেলবে। উনি সিরাজকে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু নিজে তাকিয়ে আছেন সানার দিকে, মনে মনে বলছেন, হুড়পড়ি তো বটেই, জেবি কিংয়ের পছন্দ বলে কথা।